This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। And5 এডিটর্স প্রত্যেক দিনের মতোই আজও আমাদের সঙ্গে থাকবেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আজ যাকে নিয়ে কথা বলবো তিনি একাধারে রাজনীতিক, তার নাট্য ব্যক্তিত্ব অবশ্যই আমরা সকলেই মুখিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেই দপ্তর সামলাচ্ছেন সেই দপ্তর নিয়ে হাজারো প্রশ্ন, হাজারো অভিযোগ, কিন্তু কোথাও গিয়ে আমরা দেখছি তিনি প্রত্যেকটা প্রশ্নের সুকৌশলে উত্তর দিচ্ছেন না। আর বরং পরিচিতি দীর্ঘ করব না, তাকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিওতে। ব্রাত্যদা, স্বাগত জানাবো আপনাকে। নমস্কার। প্লিজ টেক ইউর সিট। আমাদের এই অনুষ্ঠান And5 এডিটর্স, যেখানে প্রশ্নকর্তা আমি একা নই, আমাদের দর্শকরা জানেন আমাদের সঙ্গে থাকেন পাঁচজন এডিটর, যাদের চোখা প্রশ্ন আজ থাকবে মন্ত্রী মশাইয়ের জন্য। আমাদের পাঁচজন এডিটরকে এবার ডেকে নেব। এডিটর অনির্বাণ চৌধুরীকে স্বাগত জানাবো। এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন, এডিটর পিউ রায়, এরপর রয়েছেন এডিটর রাজা চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন এডিটর সৈকত বসু। চোখা প্রশ্ন নিয়ে তৈরি রয়েছেন আমাদের পাঁচজন এডিটর। কিন্তু ব্রাত্যদার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি এই মুহূর্তে যেই দপ্তর সামলাচ্ছেন, এই যে আমি শুরুতেই বললাম প্রচুর প্রশ্ন সেই দপ্তর নিয়ে রয়েছে, নানা অভিযোগ সেই দপ্তর নিয়ে উঠছে। এক এক সময় ব্রাত্যদা আমাদের সকলেরই মনে হয় না এমন একটা অবস্থান যেখানে প্রচুর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আমরা বলি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম কখনো ব্রাত্য বসুর মনে হয়েছে? আমি অবশ্যই এটা নিয়ে অতিশী মারলে না, মানে আমাদের দিল্লি আপ সরকারের শিক্ষামন্ত্রী, তার কোনো বাইট অবশ্যই নিয়ে আমি শুনিনি, বা তাকে দিল্লির কোনো সাংবাদিক জিজ্ঞেস করছে কি না যে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, বা দিল্লির মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি হিন্দি হয় কি না, মুঝে ছোট দে মাঝি মুঝকো জানা হ্যাঁ, মানে এরকম কোনো প্রশ্ন তাকে করেছে কিনা কোনো ওখানকার মিডিয়া আমি জানি না। যেহেতু মনীষ সিসোদিয়া, তার পরিণাম মানে এই মুহূর্তে পলিটিক্যাল প্লয়ে তার পরিণতি আমরা কম বেশি জানি। তো আমার মনে হয় না যে যদি অতিশী মারণাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতো, তিনি আমার ধারণা বলতেন যে যার যেটা কাজ, হ্যাঁ আমার পরে নাই ভুবনের ভার, এরকম কিছু একটা বলতেন। তো যেটা আমার পরে যখন ভুবনের ভার নেই, তো যেটুকু ভার আছে আমার সেটা সামলাতে হবে, সেটা ভুবন হোক বা ভুবনের আশেপাশে কিছু এক ছোট ভুবন হোক, 3 ভুবনের পারে আমাদের যেতেই হতো, ফলে যেটুকু চালানো যায় সেটাই চালাচ্ছি। এডিটর অনির্বাণ চৌধুরী, প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন চালিয়ে যেতে হয়, চালিয়ে যেতে হবে, একটা খেদোক্তির মতন একটা উক্তিটা শোনালো প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। আচ্ছা, নাট্যকার ব্রাত্য বসুর কি মনে হয় যে একটা তাঁর সরকারের, তিনি যে দপ্তরের মন্ত্রী, একটা কলঙ্কিত অধ্যায়ের শরিক আপনাকে হয়ে যেতে হলো? নাট্যকার ব্রাত্য বসুর কি মনে হয় যে একটা কাঁটার মুকুট পরে বসে আছি, না হলেই ভালো হতো? এই যে আপনি নাটকের কথা বললেন, আমি আর তার সঙ্গে একটা খেদোক্তি বলে একটা হালকা একটা পাঁচ দিলেন, এটা আমার মনে পড়ে যাচ্ছে নাটকেরই কথা। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের রক্ত করবি, কথা বলি আমরা মানে করে ওরা। এখন রবীন্দ্রনাথ থাকলে বলতেন কথা বলি আমরা মানে করে মিডিয়া। তো এই যে খেদোক্তি বলছেন, এগুলো কিছু নেই। যে কোনো দপ্তর আপনি যদি এখন চালান, বিশেষত আপনি যদি বিজেপি সরকার না হন, সেটা স্ট্যালিনের সরকার হতে পারে, পিনারাই বিজয়নের সরকার হতে পারে, কেজরিওয়ালের সরকার হতে পারে, যারা যেখানে বিজেপি বিরোধী সরকার চালাচ্ছেন, তার যে কোনো ক্যাবিনেটে তার সেই সংখ্যা, মন্ত্রীর সংখ্যা যদি আমি বলছি সব মিলিয়ে 105 হয় বা 103 হয়, সেই 103 মন্ত্রীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা আলাদা করে কোনো একটা নির্দিষ্ট দপ্তরকে দাগিয়ে দেওয়ার কোনো মানে নেই। এই একই প্রশ্ন আপনি তো আমার যিনি কলিগ, আপনি যদি খাদ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেন, আমার ধারণা উনি একই কথা বলবেন। অধ্যাপক ব্রাত্য বসু, শিক্ষক ব্রাত্য বসু, নাট্যকার ব্রাত্য বসু এবং সেখানে এখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এর আগের সরকারের দুর্নীতি নিয়ে নানান কথা বলেছেন। এখন
তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে, ওই যে দমদমে তিনি কর্মী সভায় বলছেন দল যারা করে তারা চাকরি পাবে। দুর্নীতি থেকে প্রশ্রয় দেওয়া, তো কি বলবেন? আমার মনে হয় না, কারণ সেটা হচ্ছে যে প্রত্যেক মন্ত্রীর কিছু ন্যায্য কোটা থাকে এবং সেটা সরকার অনুমোদিত, সরকারের নোটিফাইড। 77 সালে প্রত্যেক মন্ত্রী 2 জন করে অ্যাটেন্ডেন্ট নিতে পারতেন। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, তিনি প্রতিটি অ্যাটেন্ডেন্টের সংখ্যা 2 থেকে বাড়িয়ে 3 করেন। তার মানে কারোর যদি 3টে দপ্তর থাকে বা 4টে দপ্তর থাকে, তিনি বছরে 12 জনের চাকরি দিতে পারেন। এবং কেউ যদি 10 বছর ধরে বা 12 বছর ধরে মন্ত্রিত্ব করেন, তাহলে 12 × 10 120, মানে প্রায় 100-র উপর চাকরি তিনি দিতে পারেন। তা আমার যদি 2টো দপ্তর থেকে থাকে বেশিরভাগ সময়, তাহলে আমিও প্রায় 50-60টা চাকরি আমি দিতে পারি। এবার আমার চাকরি, আমি যেটা বলতে চেয়েছিলাম যে সেটা হচ্ছে আমার ন্যায্য চাকরি, আমার কোটার চাকরি, যা কিনা বাম সরকারের আমলেও ছিল এবং বামের মন্ত্রীরাও চাকরি দিতেন। সেই চাকরি যদি আমি দিয়ে থাকি এবং সেই চাকরির বিনিময়ে যদি আমি একটা রুমালও না নিয়ে থাকি, একটা সন্দেশও না খেয়ে থাকি, আমি সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি তাদেরই দেবো এবং সেক্ষেত্রে আমি কোনো কৈফিয়ত আমি দেবো না। সন্দেশ খাওয়া বা রুমাল নেওয়া এই ঘটনা তো ঘটেছে বলে আপনার ডিপার্টমেন্ট, আপনি এখন যেটা সামলাচ্ছেন, সেটার মধ্যে সন্দেশ বা রুমালে আটকে থাকেনি ব্যাপারটা। তো দেখুন কতদূর গেছিল, আমি পুরোটা তো এখন কোর্টে আছে, কোর্ট বলবেন, মহামান্য আদালত। তো সেটা এখানে দাঁড়িয়ে আপনি 9-6 করতে পারি, কিন্তু আপনি যদি খানিকটা TV9 হন, আমি খানিকটা TV6, মানে 9-6 করে আমাদের কী হবে এখানে বলুন? মানে আমার মনে হয় কাজ দেবে না কোন কিছু হয়েছে। আরে আমার মনে হয় যে আমাদের সময় আমরা 10,000 চাকরি দিলাম এই ভোটের আগে, প্রাইমারি। তা একটা কোনো মিডিয়ায় কোনো চাঞ্চল্য নেই, কোনো কথা নেই, খবরটা নিয়ে কোনো কথা নেই, একটা মামলা হয়নি এখনো। তাহলে যখন আমরা একটা চাকরি দিচ্ছি, মানে প্রাইমারি বোর্ড দিচ্ছে, শিক্ষা দপ্তরের অনুমতি অনুসারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, সেটা নিয়ে কোনো টানাপোড়েন নেই। খবরটা আসছে আস্তে আস্তে কোথায় সুদূর সেই কপালকুণ্ডলা নবকুমারের মতো কোন সমুদ্রে খবরের সুনামি, তার মধ্যে কোথায় যে ভেসে চলে যাচ্ছে কেউ জানে না। তাহলে কোথাও যখন একটা গণ্ডগোল হচ্ছে, সেটার সময় খবর হওয়ারই কথা। আপনি আপনার যুক্তি অনুযায়ী চাকরি দেওয়াই তো নিয়ম, এবং মানে স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়ার নিয়ম, মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার নিয়ম, যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার নিয়ম। কিন্তু যদি কাঁটার মুকুট হয় আপনার কথা অনুযায়ী, যদি খেদোক্তি হয় আপনার কথা অনুযায়ী, যদি এটা একটা ভারবাহী কিছু একটা হয় যেটা কিনা দম বন্ধ হয়ে আসে ইত্যাদি, বা আপনাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ যদি সত্য হয়, তাহলে যখন একটা ঠিকঠাক চাকরি দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কেন প্রায় সবাই নীরব থাকছেন আমি এটা জানি না। ফলে এবং এই চাকরিগুলো প্রতিটি সন্দেশ, রুমাল বা তদ অতিরিক্ত কিছু, সমস্ত কিছু থেকে মুক্ত। পিউ রায়, আমার 2টো প্রশ্ন। প্রথমত, আপনারা ফলস প্রমিস কেন এতবার করেন? এই আর 1 সপ্তাহ আপনারা না আপনিই বলুন, আমি আপনাকে সরকারের অংশ হিসাবে আপনারা বললাম, শিক্ষামন্ত্রী হিসাবে আপনাকেই বলছি। এই 2 দিন আগেও আপনি বলেছেন কোর্ট একবার বলে দিক, 1 সপ্তাহ এসএসসির সঙ্গে কথা হয়েছে, এতে আশা তৈরি হয়, কাজের কাজ কিছু হয় না। গত প্রায় 2 বছর ধরে এই ধরনের বিভিন্ন ডেডলাইন, বিভিন্ন মিটিং, তারপরে আপনাদের এই প্রমিস। 1 দ্বিতীয়ত, আপনি এক্ষুনি বললেন সন্দেশ বা রুমালে থেমে নেই, তার থেকে বেশি গিয়েছিল। তৃণমূলের কোনো নেতাই বুক ঠুকে টপ টু বটম দাবি করতে পারেন না শিক্ষায় কোনো দুর্নীতি হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী রাজনীতিবিদদের, দেখুন আমি একটা কথা বলি, আমি প্রশ্নটা শেষ করে নিই। বিরোধী রাজনীতিবিদদের ছেড়ে দিলাম, কিন্তু বাংলায় জেনারেল একটা পারসেপশন তৈরি হয়েছে, সব থেকে বেশি রসাতলে গেছে গত 1 দশকে, সেটা হলো বাংলার শিক্ষা ব্যবস্থা, যেটা সমাজের ভিত। তাতে স্কুল শিক্ষা দুর্নীতির কবলে, উচ্চশিক্ষা এত দলাদলি, ইগো, রাজ্যপাল, রাজভবন, নবান্ন, ভিসি নেই, এখনও একাধিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, মানে পুরোটাই ঘেটে হয়ে আছে। আপনার আত্মগ্লানি হয় না শিক্ষামন্ত্রী হিসেবে? ঘুম হয় রাতে? আমি আবার বলছি যে এই দুর্নীতি হয়েছিল কি হয়নি, এটা আদালতের বিচার সাপেক্ষ। এবং যখন দুর্নীতি হয়েছিল আমি তখন ছিলাম না বলে আমি নিজের দায়ও এড়াচ্ছি না, আমি দায়টা গ্রহণ করছি যে আমাকে তো লেগেসি নিতে হবে। কিন্তু যেটা প্রমাণ হয়নি তার উত্তর আমি কিভাবে দেব। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত, মানে আইন কি বলে যে প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়
তার খরচা, তার পরিকাঠামো, তার শিক্ষা, তার অধ্যাপক, তার করণিক, তার ছাত্র, তার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার। এবং রাজ্য সরকার যিনি উপাচার্য নিয়োগ করবেন, চ্যান্সেলর কেবলমাত্র উপাচার্য নিয়োগ করবেন, মানে অ্যাপয়েন্টমেন্টই দেবেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে, রাজ্য সরকারের কনকারেন্স নিয়ে, অর্থাৎ দুপক্ষ আলোচনা করে একজন উপাচার্য ঠিক করবেন। তো আমার ঘুম হয় কি হয় না তার থেকে আমি দেখতে পাচ্ছি যে নির্ঘুম রাজ্যপাল, অনিদ্রা রোগে ভোগা রাজ্যপাল, যিনি আসলে সারা রাত প্রায় আমার জাগেন বলে মনে হয়, কারণ তিনি বলেন যে আমি মধ্যরাতে আমার অ্যাকশন দেখতে পাবেন না। এবার সেই রাজ্যপাল তিনি মানে সরকারের সঙ্গে কোনো কথা না বলে, শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো কথা না বলে, মুখ্যমন্ত্রীর অনুমতির তোয়াক্কা না করে, তিনি তো কোনো বিলে সই করছেন না, তিনি প্রত্যেকটি জায়গায় নিজের মতো করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছেন বিভিন্ন অধ্যাপককে ডেকে তার পছন্দসই, এবং যেখানে তিনি অধ্যাপক পাচ্ছেন না সেখানে তিনি প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি, যার সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই। মাথায় রাখতে হবে ইউজিসি নিয়ম অনুযায়ী যে অধ্যাপক ভিসি হতে গেলে তাকে মিনিমাম 10 বছর, এই প্রফেসর 10 বছরের প্রফেসরশিপ থাকতে হবে, মানে তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হলেই হবে না, ওই সর্বোচ্চ যে পদটি সেটা সেই 10 বছর তাকে কেটার করলে তবেই তিনি উপাচার্য হতে পারেন। তিনি প্রাক্তন, আমাদের রাজ্যপাল প্রাক্তন পুলিশ কর্তা, যার সঙ্গে শিক্ষার কোনো যোগাযোগ নেই, মানে অন্তত 10 বছর প্রফেসর উনি অন্তত কোনো বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষে থাকেননি, প্রাক্তন বিচারপতি, এদের এনে মাথার উপর বসিয়ে দিচ্ছেন। ফলে আর তাকে কিছু আপনারা যদি মিডিয়া থেকে জিজ্ঞেস করতে যান, তিনি বলছেন যে আমি আমার জুনিয়র অ্যাপয়েন্টিড উত্তর দেব না। তা আপনাদের তো একটা মিনিমাম বলতে পারেন যে আমাদের কথার অন্তত উত্তর দিন, আমরা ঠোঁট কাটা হতে পারি, আপনি এত কান কাটা হচ্ছেন কেন? এই যে ঠোঁট কাটা এবং কান কাটার ফারাক, এটা উনি যেভাবে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন এবং সেখানে মিডিয়া নীরব, মানে কোনো কোশ্চেন হচ্ছে না তার দিকে, যে উনি কীভাবে এটা উনি চালাতে পারেন, সেটা তো আমার খুব অবাক লাগছে। ফলে আমার রাতে খুব পরিষ্কার ঘুম হচ্ছে। আমার ধারণা যে নির্ঘুম যারা আছেন তাদের গিয়ে বলা উচিত জাগতে রাখো। দত্তবাবু, খুব ধারালো লেখনী বা পেন আছে এমন নাট্যকারের রাজনৈতিক আনুগত্য যদি তার মধ্যে ঢুকে যায়, তাহলে কি সেই পেনের নিব ভোঁতা হয়ে যায়? বাম আমলে উইঙ্কল টুইঙ্কল, চতুষ্কোণ, তারপরে আরও একাধিক, শহরিয়ার, এসবের যিনি লেখক ছিলেন ব্রাত্য বসু, তার হাতে এই জমানায় এই আকণ্ঠ কোট আনকোট দুর্নীতি এবং সামাজিক রাজনৈতিক অবক্ষয় দেখেও তার কলম সরছে না কেন? কেন আমরা আর একটা উইঙ্কল টুইঙ্কল পাই না? তার মানে আপনি ধরে নিচ্ছেন যে যদি দুর্নীতি সত্য হয়, যদি আনুগত্য সত্য হয়, যদি এতটাই আনুগত্য সত্য যে সেখানে দাঁড়িয়ে একটা নাটক বা একটা থিয়েটার সে প্রতিবাদ করতে পারে না, প্রোটেস্ট করতে পারে না, সে কত অক্ষম হয়ে যায়। এই তো আপনার কথা, অক্ষম বা অপদার্থ বা অকর্মণ্য হয়ে যায়, সেটা চলে না। আরও রূঢ় শব্দ আমি ব্যবহার করতে পারতাম, আমি ওই টেলিভিশনের স্বার্থে করছি না। তার মানে আপনার প্রত্যাশা সিনেমার থেকে নেই, আপনার প্রত্যাশা সাহিত্যের থেকে নেই, আপনার প্রত্যাশা এমনকি কবিতার থেকেও নেই, আপনার প্রত্যাশা হচ্ছে কেবলমাত্র থিয়েটার থেকে। অর্থাৎ থিয়েটারের লোকেরা তাদের কাঁধে একটু ঝোলা থাকবে, তারা অল্প দাড়ি থাকবে। আপনার যেটা মুখ্য পরিচয় সেটা নিয়েই আমার মূল প্রত্যাশা। আপনি যদি বেসিক্যালি সাহিত্য, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। বলুন। এবার তিনি সন্ধ্যেবেলা লিকার, চা এবং মুড়ি খাবেন এবং দিনের পর দিন তিনি একটা খানিকটা রুদালি হই যে এই কেন হায় 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 কেন এটা হচ্ছে গো বলে তিনি প্রতিবাদ করবেন। আবার তার জায়গায় নতুন সরকার হায় 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 এ কেন এরকম করছে গো, এইভাবে খালি থিয়েটার চালাবে, বাকি কোনো মাধ্যম চালাবে না। তার মানে থিয়েটার এটা একমাত্র পারে। থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নের জন্য। আর আপনি আমার যে নাটক থিয়েটারগুলো উল্লেখ করলেন, আমার ধারণা এটা আপনি উইকিপিডিয়া দেখে করছেন, আমার ধারণা আপনি দেখেননি। তার কোনোটায় একটাতেও খুব রাষ্ট্রবিরোধী বা আগের সরকার বিরোধী খুব কথাবার্তা ছিল। উইঙ্কল টুইঙ্কলের একটা প্রেক্ষাপট ছিল সেখানে। উইঙ্কল টুইঙ্কল আমি আবার বলছি, আমি আবার এই হার্ডকোর পলিটিক্যাল টক শো একটা আমার মনে হয় না খুব থিয়েটার নিয়ে কথা বলার কারণ সময় আছে, কেউ শুনবেও না, চ্যানেল ঘুরিয়ে টাক করে বেরিয়ে চলে যাবে। তো আপনি বললেন বলে আমি বলছি যে উইঙ্কল টুইঙ্কল ওয়াজ নেভার আ পলিটিক্যাল প্লে। এটা দুই প্রজন্মের গল্প ছিল,
আবার বলছি, মিডিয়া সেই সময় ওইভাবে ন্যারেটিভ সেট করেছিল। আপনি যদি আমার 2002 সালে ইন্টারভিউ দেখেন এবং এই 2024-এ দাঁড়িয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি সবসময়ই বলেছি যে এটাকে উইঙ্কেল টুইঙ্কেলকে আমি কেবলমাত্র থিয়েটার, রাজনৈতিক থিয়েটার বলে মনে করি না। রাজনৈতিক থিয়েটার তার থেকে অনেক বেশি হচ্ছে বোমা, রাজনৈতিক থিয়েটার তার থেকে অনেক বেশি হচ্ছে মির্জাফর। কেন সেটা আমি আপনাকে পরে আলাদা করে বলবো। এখন আমার মনে হয় এখানে থিয়েটার নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে নেই। সৈকত বসু, আপনি রাজ্যপালের বিরুদ্ধে অনেক কথা বললেন, সেটা হতাশা থেকে বললেন না ক্ষোভ থেকে বললেন, সেটা আপনার মিলিয়ে মিশিয়ে বিচার্য বিষয়। কিন্তু এই রাজ্যপাল যখন এ রাজ্যে এসেছিলেন তখনই আপনি খোলা গলায় খানিকটা হয়তো দলের বিপরীতে গিয়েই তাকে স্বাগত জানিয়েছিলেন এবং রাজভবনে দাঁড়িয়ে বলেছিলেন যে নবান্ন এবং রাজভবনের সংঘাত অতীত, আগে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না, এরকম একটা কথাও আপনার মুখ থেকে বেরিয়ে এসেছে। আপনার কি কখনো ইন রেট্রোস্পেক্ট এখন ফিরে দেখতে গিয়ে মনে হয় যে এই রাজ্যপালকে আপনি অনেক আগেই তার বিচার করে ফেলেছিলেন, তার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করে ফেলেছিলেন, নাকি রাজ্যপালের পথেই চলেছেন, রাজ্য সরকার ভুল বলেই আবার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলো? উনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, নতুন সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলছিলেন। আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমি স্বতঃস্ফূর্ত ছিলাম, আমি ওনার দিকে হাত বাড়িয়েছিলাম, তা উনি সেই হাতে পরবর্তী ক্ষেত্রে থুতু ফেলতে চাইলেন। তা সমস্যাটা ওনার, আমার নয়। রাজ্যপাল ঘুমোচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি কনফেস করলেন যে আপনার ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না, কিন্তু এ রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া, তাদের তো ঘুম ছুটে গিয়েছে, তাদের জন্য কি করবেন? নিশ্চয়ই। এখন সেটা যেহেতু লাস্ট আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট, তাঁরা যে রায় দিয়েছিলেন, ওনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে উনি এখন কোনো উপাচার্য অ্যাপয়েন্টও করতে পারবেন না, উপাচার্যকে বরখাস্তও করতে পারবেন না। এবং এটাও মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে এরা কেউই এখন উপাচার্য নয়। অথচ এবং এখন আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যের নানান নির্বাচনী বিধিনিষেধ জারি বা লাগু আছে। তো উনি তো এগুলো কোনো তোয়াক্কা করছেন না, উনি সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, নির্বাচন কমিশনকে কদলি প্রদর্শন করছেন। তো উনি নিজের মতো করে যা ইচ্ছে স্বেচ্ছাচার করছেন। এই ছাত্ররা তো ছাত্র কনভোকেশনে ডিগ্রি পাচ্ছে, তারা মুশকিলে পড়ছে, অধ্যাপকদের প্রমোশন হচ্ছে না, পুরো বিষয়টার মধ্যে একটা তানাশাহি চলছে, একটা ক্যাওস চলছে, একটা মাৎসন্যায় সৃষ্টি হচ্ছে। আমরা তাও করছি না এই কারণে যে কারণে আমরা আমাদের নন টিচিং বা ছাত্র ফ্রন্ট দিয়ে প্রত্যেকটি জায়গায় নিয়ে গিয়ে আমার উপাচার্য এখানে বসবেন এবং কেউ কিছু ঢুকতে পারবে না, বাইরের কোনো উপাচার্য। কিন্তু আমরা সেটা করতে চাইছি না। এই কারণে করতে চাইছি না যে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনো যেন ইউনিভার্সিটিতে কোনো ক্যাওস তৈরি না হয়। কিন্তু কিছু আইনি ব্যবস্থা উনিও আমাদের নিতে বলেছেন, সেই সব আইনি ব্যবস্থা আমরা নেব। আমি আপাতত ওই আইনি ব্যবস্থার দিকেই তাকিয়ে আছি। একজন বেআইনি কিছু ঘটাচ্ছে বলে পাল্টা আমাকে বেআইনি ঘটাতে হবে, এমন পরিস্থিতি না হওয়াই সমীচীন। বেশ, এডিটরদের প্রথম পর্বের চোখা প্রশ্ন এখানে শেষ। দ্বিতীয় পর্বে অপেক্ষা করছে আরও। তবে এই পর্ব শেষ করার আগে যাব র্যাপিড ফায়ারে। ব্রাত্য বসুর জন্য র্যাপিড ফায়ার বেশ কিছু প্রশ্ন রয়েছে, দেখা যাক তিনি কি উত্তর দেন। আমি পিসিআরকে বলবো প্রথম র্যাপিড ফায়ার প্লে করতে। পছন্দের রাজনীতিবিদ ব্রাত্যদা, মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী। এরা তো আমার দল করেন না, তাই এদের ক্ষেত্রে আমি হঠাৎ পছন্দ করতে যাব কেন? আপনি যদি আমার দলের কোনো দুজনকে দিয়ে এরকম অপশন দেন। আচ্ছা, ব্যক্তি মানুষ হিসেবেও? এখন আমি যদি আপনাকে না ব্যক্তি মানুষ হিসেবে আমি মোহাম্মদ সেলিমকে প্রায় চিনি না, শুভেন্দু অধিকারীকে একসময় চিনতাম। শুভেন্দু অধিকারী এখন যে শুভেন্দু অধিকারী হয়েছেন তাকে আমি ভালো করে চিনি না। তো ফলে আমি কি করে এই প্রশ্নের উত্তর দিতে পারি? এটা কি আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব? কাকে আপনি বেশি, পাঁচজনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন একজন অ্যাঙ্কার হিসেবে, সেটা কি আপনার ঠিক হবে? বেশ, আমি দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। পিসিআরকে বলবো দ্বিতীয় প্রশ্ন ব্রাত্য বসুর জন্য। পছন্দের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পার্থদেব। এরাও কেউ এখন আমার দল করেন না। ফলে আপনি দলের প্রশ্ন না, এবার দলের প্রশ্ন, একজন শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে এই দুজনের মধ্যে কাকে আপনার পছন্দ? বা একজন অধ্যাপক হিসেবে বলতে পারেন। এটা কঠিন, এই কারণে কঠিন, দেখুন র্যাপিড ফায়ার মানে কি, যে এখানে বসে আছে তাকে আমি কতটা এম্বারাস করতে পারি, এই তো। তো সেই দিক থেকে ঠিকই আছে, আমাকে এম্বারাস করার পক্ষে এই প্রশ্নটা খুব ভালো। আপনি এম্বারাসড? আমি এম্বারাসড। ওকে, থার্ড প্রশ্ন। পছন্দের শিল্পী শুভা প্রসন্ন, সমী রাইজ।
আমি তো দুজনের ছবি আঁকাই খুব পছন্দ করি, সুভাদার ছবিও পছন্দ করি, সমীরদার ছবিও পছন্দ করি। এবং এটা যেহেতু শিল্পীকে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, এদের ছবি আঁকা দুজনেই আমার কাছে তুল্যমূল্য। সুভাদা নিজে আমার থিয়েটারে কাজ করেছেন, সমীরদা আমার ফিল্মে কাজ করেছেন, আর্ট ডিরেক্টরে কাজ করেছেন। ফলে এখানেও আমি বলবো যে এটা 50-50, প্যার কা ওয়াদা 50-50। বেশ, ফোর্থ কোয়েশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং হবে আপনার জন্য সম্ভবত। পছন্দের রাজ্যপাল সিভি আনন্দ বোস, জগদীপ ধনখড়। ব্রাত্যদা র্যাপিড ফায়ার, আপনি তো জানেন ফাস্ট। এরাও কেউ নয় আমার পছন্দের রাজ্যপাল। লা গণেশন আমার পছন্দের রাজ্যপাল। বেশ, ফিফথ প্রশ্ন, ফিফথ অ্যান্ড লাস্ট, পছন্দের শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী, পবিত্র সরকার। এরা দুজনেই কম বেশি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং আমার লেখা বেশি ভালো লাগে পবিত্র সরকার। বেশ, কিন্তু রাজনীতি এদের, পবিত্রবাবু যে রাজনীতি করতেন এবং নৃসিংহবাবু এখন যে রাজনীতি করেন, এই দুটোই আমার বিরোধী রাজনীতি। ফলে রাজনীতিবিদকে আমি যদি এটাকে সরিয়ে রাখি, ওদের যদি কেবল দুজনেই খুব এরুডাইট লোক, পড়াশুনো করা লোক দুজনেই, কিন্তু লেখা আমার বেশি পছন্দ পবিত্রবাবু। আপনারা দেখছেন ব্রাত্য বসু অ্যান্ড 5 এডিটার্স। 5 জন এডিটর রয়েছেন দ্বিতীয় পর্বে চোখা প্রশ্ন নিয়ে। অনির্বাণ চৌধুরীর কাছে প্রথমে যাব। এটা ঠিক চোখা প্রশ্ন, তুমি আমার বাধ্য করো না চোখে। এটা এটা সামগ্রিক শিক্ষাক্ষেত্রের একটা চিন্তার বিষয়। তথ্যে ভুল থাকলে মার্জনা চেয়ে নেব। কলকাতা বা শহরতলি বা গ্রামাঞ্চলের প্রায় 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীর অভাবে। সেগুলো কোনো দপ্তরে চলে যাচ্ছে বা ক্লাব হয়ে যাচ্ছে। না, কোনো দপ্তরে যায়নি। না, যাই হোক, স্কুল বন্ধ করে দিতে হচ্ছে শিক্ষা দপ্তরকে। এটা একটুখানি কোনো কি চিন্তার বিষয় আপনার কাছে? ছাত্র হচ্ছে না, ছাত্রী হচ্ছে না, তারা সরকারি স্কুলে আসছে না, স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে। স্কুল ছুটের সংখ্যা বাড়েনি আমাদের রাজ্যে, স্কুল ছুট সংখ্যা কমেছে। কোভিডের পর একটা পরিসংখ্যান, কোভিডের পরে একটা, তখন কোভিডের সময় তো স্কুল ছুটের প্রশ্ন ওঠে না। তারপরে অনেকে ফেরেনি, শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে চলে গেছে, এরকম একটা পরিসংখ্যান আমরা দেখছিলাম। সেই সংখ্যাটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক? না, স্কুল ছুটের সংখ্যা কমেছে, প্রপারলি মিড ডে মিল ডিস্ট্রিবিউট হচ্ছে, ফলে ছেলেমেয়েরা আসছে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নটার উত্তরটা যদি আপনি আমাকে খুব কম করে বলার চেষ্টা করছি, আমি জানি সময় স্বল্পতা আছে। এর একটা আমি প্রতিবিধান বা প্রতিষেধক বার করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী আমায় বলেছিলেন যে আমাদের কোনো প্রস্তাব আছে কিনা এইগুলোর ক্ষেত্রে, দপ্তরের ক্ষেত্রে। তা আমরা তখন একটা নাড়াচাড়া করছিলাম, নিজেদের দপ্তরের অভ্যন্তরীণ ফাইল চালাচালি হচ্ছিল। সে একটি ফাইল লিক করে, বলছি কি ফাইল, সেটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে যদি এটা কোনো রামকৃষ্ণ মিশন বা সেন্ট জেভিয়ার্স এই ধরনের কোনো সেবা প্রতিষ্ঠানের হাতে, মানে যারা এডুকেশনকে একটা খুব মানে মেজর জায়গা থেকে তাদের সমাজসেবা বা তাদের মানে যে ক্যাথলিক চার্চগুলো বা মিশনগুলো বা যারা খুব মানে শিক্ষাকে একটা অন্য চোখে দেখে, সে শিক্ষার বেসরকারীকরণ মানে আবার যে ওই আঞ্চলিক যে অস্মিতা, যে মানে বাংলাটাও খুব মন দিয়ে শেখাতে চায়, বাংলা ভাষাটাও খুব ভালো করে শেখাতে চায়, এই ধরনের যারা আছে, যারা বাংলাকে মাতৃভাষা শেখানো দরকার এটা মনে করে, সেই ধরনের কোনো সংস্থার হাতে আমরা এই স্কুলগুলো তুলে দিতে চাইছিলাম। একটা লেফট একটা বিরাট আন্দোলন শুরু করলো, ঠিক কম্পিউটার আটকানোর মতোই, যে আমরা শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ চাইছি। আমার মানে এটা নিয়ে এই মিছিল শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। পরপর প্রেস আমায় ফোন করতে শুরু করলেন, পরপর সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করলেন তাহলে কি আপনারা বেসরকারি হাতে চলে যাচ্ছেন। অর্থাৎ এখানে এত মানে আমাদের এত ক্রিটিক্যাল মানে মাইন্ড, এত ক্রিটিক্যাল মাইন্ড, যেটা আমি অমর্ত্য সেন বলেছেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, আসলে আর্গুমেন্টেটিভ বেঙ্গলি বলা উচিত। উনি আসলে তাই মিনিই করতে চেয়েছেন, যদি লেখাটা ওনার বইটা যদি মানে পড়া হয় ঠিক করে। তো মানে একটা কাজ করতে যাওয়ার যে কত হ্যাপা বা ঝঞ্ঝাট, সেটার ফলে খুব বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী বললেন যে এটা তোমরা এটা নিয়ে আলোচনাই করো না, আমাদের কাছে কোনো আর মতামতই চেও না। ফলে আমাদের ওটা আটকে গেল। কিন্তু ওটা যদি আমরা করতে পারতাম, তাহলে আপনি যেটা বলছেন যে অন্তত মানে আমি দিল্লি আপ গভর্নমেন্টের তৎকালীন যে শিক্ষা, ওরা যে শহরাঞ্চলের স্কুলগুলোকে আবার খুব ভাইব্রেন্ট করে তুলতে পারলো, সে মডেলটা আমি আনি আমরা আমাদের অভ্যন্তরীণ চর্চা করছিলাম। চর্চা করতে গিয়ে আমার এরকম মনে হয়েছে যে আমরা এটা করে দেখতে পারি যদি মুখ্যমন্ত্রী অনুমতি দেন। মুখ্যমন্ত্রী অনুমতি দেওয়ার আগেই এটা নিয়ে যা ঝড়ঝাপটা শুরু হলো,
সেটা এখনও করি। তবে আমার ইচ্ছে আছে যে আপনি যেটা বললেন আপনার মতো, এটা আমাকেও তীব্র একটা আমার ভেতরে উদ্বেগ এবং আমার মধ্যে অস্বস্তি, আমার মধ্যে যন্ত্রণা তৈরি করে যে এতগুলো আমার ধারণা এখানে আমরা যারা বসে আছি তার বেশিরভাগই এখানে আমার ধারণা যে আমরা বাংলা মিডিয়াম ভালো স্কুলে পড়াশুনো করেছি এবং সেই স্কুলে পড়ার যেখানে বাংলা এবং ইংরেজি দুটোই খুব যত্ন করে শেখানো হতো একটা সময় ছিল। যদিও সুধীর চক্রবর্তীর অসামান্য কথা আছে তার লেখায় সদর মফস্বলে যে আগেকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখনকার শিক্ষা ব্যবস্থা ফারাক কী দেখছেন, গ্রামের একটা লোক বলছে যে তখন বলতে ফেল করেছে আর এখন বলে ব্যাক পেয়েছে, আর তখন মোটামুটি একটা মাধ্যমিক জানা লোকও ইংরেজি জানতো, ম্যাট্রিক পাস করা লোক, আর এখন একটা গ্র্যাজুয়েট ইংরেজি জানে না। আপনারা তো সরকারি স্কুলে ইংরেজি মিডিয়াম চালু করে একটা বাঁধ দেবার চেষ্টা করেছিলেন, সেইখানটায় সফল হলো না কেন? ইংরাজি শিক্ষার আগ্রহটা যদি থেকে থাকে সেটা তার একটা এখনও ওটাও সফল হবে। ইংরেজি মিডিয়াম আমরা করব, কিন্তু আমি বাংলাকে বাদ দিতে চাই না। মানে আমি এখনও মনে করি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সত্যিই মনে করি, এবং মাতৃভাষা শিকড়ের ভাষা। আমি একাধিক লোক আপনাকে দেখাতে পারি যে মাতৃভাষা পড়েনি এবং তারা পরবর্তী ক্ষেত্রে খুব হাইলি জীবনে সাকসেসফুল হয়েছে, সে রেটটা আসলে কম। বরং মাতৃভাষাও জানে এবং ইংরেজি জানে, তাদের সাকসেসফুল হওয়ার রেটটা অনেক বেশি। ফলে আমি এই ফিলান্থ্রপিক যে অর্গানাইজেশন আপনি যেটা বললেন, ওদের ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা অন্য ছিল। আর ইংরেজি যেটা আপনি বলছেন যে হ্যাঁ, ওটাও আমাদের সফল হবে যদি আমরা খুব মহামান্য আদালতে নিয়ে আমরা স্কুল টিচার রিক্রুটমেন্টে চলে যেতে পারি। তাহলে টিচার রিক্রুটমেন্ট যে মুহূর্তে হবে তখন বাংলা এবং ইংরেজি মিডিয়াম স্কুলে, সেটাও আমার এসএসসিকে বলা আছে, যারা ইংরেজি মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের বেছে বেছে ভালো ইংরেজি মিডিয়াম স্কুলে, সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাতে হবে, আর যারা বাংলা মিডিয়াম স্কুল থেকে ভালো স্টুডেন্ট তাদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাবেন। মানে কাউন্সিলিংটা ওইভাবে হবে। তো সেইভাবে একটা পরিকল্পনা কিছু একটা করার কথায় আছি, এবং সত্যিই আমরা আশা করছি যে মহামান্য আদালত আমাদের যদি, যেমন প্রাইমারি ক্ষেত্রে আমরা একটা সুযোগ পেয়েছি, করে দেখিয়েছি, আমরা একটা সুযোগ চাইছি যে একটা আমরা আপার প্রাইমারি এবং এসএলএসটি একটা যদি আমরা পাই, আমরা নির্ভুল করতে পারি কিনা রিক্রুটমেন্ট, তারপর কত মামলা হতে পারে আমরাও দেখব। বেশ, অনির্বাণদা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বলছি যে প্রাইমারিতে স্কুল বন্ধ হচ্ছে, স্টুডেন্ট কমছে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ঠিক একইভাবে সরকারি পরিকাঠামো থেকে স্টুডেন্ট কমছে, বেসরকারিতে বাড়ছে। এখন গত 2-3 বছরে যেটা প্রচণ্ড ব্যাপক হারে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে স্টুডেন্ট সংখ্যা দ্রুত বাড়ছে, সেখানে ভর্তির প্রবণতা কমছে সরকারি কলেজ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কারণ শিক্ষক নেই, অনেক পদ খালি রয়েছে, পরিকাঠামো নিয়ে সমস্যা, সরকারের সদিচ্ছা নিয়ে অভিযোগ রয়েছে। এখানে গত 10 বছরে বা গত 15 বছরে দ্রুত হারে সরকারি পরিকাঠামো থেকে স্টুডেন্টদের বেরিয়ে যাওয়া, কারণ আপনি প্রাক্তনী প্রেসিডেন্সি কলেজের, প্রেসিডেন্সিতেও অনেক সিট ফাঁকা থাকছে, তারা চলে যাচ্ছে অন্য প্রাইভেট কলেজে। সরকারের কি ব্যর্থতা না, শিক্ষা দপ্তরের ব্যর্থতা না? আপনি যদি ভালো করে খতিয়ে দেখেন তাহলে ফাঁকা থাকছে মূলত সায়েন্স স্ট্রিমের সিটগুলো, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন নানা রকম এআই থেকে শুরু করে, ফার্মেসি থেকে শুরু করে এত রকম পড়ার অপশন তৈরি করছে, যেখানে হয়তো ওটা পাশ করেই সঙ্গে সঙ্গে চাকরি। ফলে আপনি যদি দেখেন এদের পড়ার মানে প্রবণতাটা বাড়ছে। আর্টস ফ্যাকাল্টিগুলো কিন্তু একই আছে, অর্থাৎ আপনি ইংরেজি পড়ার জন্য লোক কমছে কি, হিস্ট্রি পড়ার জন্য লোক কমছে কি, হ্যাঁ সাহিত্য পড়ার জন্য কি লোক কমছে? উত্তর হচ্ছে না। ফিলোসফি পড়ার জন্য লোক কমছে না, কমছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সিট ফাঁকা থাকছে। কেন? কেননা তারা বেশিরভাগই টেকনিক্যাল লাইনে যেতে চাইছেন। টেকনিক্যাল লাইন, এবং আপনি জানেন যে এখন ইউজিসি নিয়ম করেছে যে গ্র্যাজুয়েশন হচ্ছে 4 বছরে, আর তারপর আপনি এমএ বা এমএসসি 2 বছরে। তার থেকে হয়তো আমি এই 6 বছরের থেকে আমি 1 বছর কম পড়ে, আমি যদি অনেক অপশান বেশি হয় আমার চাকরির ক্ষেত্রে, ছেলেমেয়েরা সেই পড়াটার দিকে বেশি যেতে চাইছে। যারা যেগুলি প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো শেখাচ্ছে শেখাক, আমরা এরকম স্পেশালাইজ কি, যেমন বিশ্ব বাংলা ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, সেখানে স্পেশালাইজ সাবজেক্ট শেখাবেন বলে। কিন্তু সরকার মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর জন্যে, আমি মনে করি যে কোনো বিশেষত উন্নয়নশীল দেশে, তো তাদের হিসেবে আমার মনে হয় যে তাদের দিকটা স্বার্থটা অবশ্যই দেখা উচিত, যেটা আমার মুখ্যমন্ত্রী মনে করেন। আমি আমার সরকারের এই প্রিন্সিপাল যে গাইডলাইন, সেটাকেই ফলো করার চেষ্টা করি। পিউরায়, যদি ব্রাত্যবাবু আপনি তৃণমূল না করতেন, ফর দ্যাট ম্যাটার আপনি রাজনীতি না করতেন,
আপনি সরকারের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিজের কাঁধে না পেতেন, সুপার নিউমেরারি পদ্ধতিকে সাপোর্ট করতেন? দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কেন? না, সুপার নিউমারি পোস্টটা ক্যাবিনেট সৃষ্টি করেছিল, ওটা সৃষ্টি করা হয়েছিল। এবং আমরা যে সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে যে আপনি আমার প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় যে তাহলে এসএসসি যখন কোর্টে গিয়ে বলছে যে আপনারা যদি বলেন আমরা সুপার নিউমারি পোস্ট নেব না, আমরা ওটাকে এক্ষুনি নাকচ করব, তার মানে ওটা শিক্ষা দপ্তরের ওখানে একটা সায় আছে যে সুপার নিউমারি পোস্ট আপনারা যদি বলে দেন আমরা এক্ষুনি খারিজ করে ওই মেধার ভিত্তিতে লোককে নিতে আমরা রাজি আছি, এবং যে পন্থা আপনারা বলবেন সে পন্থায় রাজি আছে। কিন্তু জাস্টিস গাঙ্গুলি সেইটা না শুনে, আমাদের অ্যাপিল না শুনে উনি ওটা সিবিআই দিলেন যে কার মাথা থেকে বেরিয়েছে, এসএসসি নয়, শিক্ষা দপ্তর নয়, তার মাথায় কেউ আছে, তার মাথা থেকে কি বেরোচ্ছে, এটা অর্থহীন। এটা তো আইনি জটিলতা, এটা একটা অর্থহীন। তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, নৈতিকতার প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। যখন আমি প্রথম কথা হচ্ছে যে নৈতিক দিক যদি উত্তর হচ্ছে যে যখন ওটা হয়েছিল ওটা ক্যাবিনেট তৈরি করেছিল, তার একটা অন্য একটা পরিপ্রেক্ষিত ছিল। পরবর্তী ক্ষেত্রে 22শে জুলাইয়ের পর তার পরিপ্রেক্ষিত অন্যরকম হয়। সেই 22শে জুলাইয়ের পর যে পরিপ্রেক্ষিত হয় সেখানে গিয়ে আমরা বলি যে আমরা এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যে সুপার নিউমারি পোস্ট দেখো, যদি আদালত কি রায় দিচ্ছেন সেই মোতাবেক এসএসসি গিয়ে অ্যাপিল করে। তো এই আপাতত এইটুকু বলতে পারি আপনাকে। রাজা, চাকরি দুর্নীতি নিয়ে যখন তোলপাড় চলছে, শুরুর দিকটা, প্রথম দিকটা কিছুটা তৃণমূল থতমত খেয়ে গিয়েছিল, সত্যি অনেকে হয়তো জানতেন না এরকম ব্যাপার। কিন্তু তারপরে যখন আপনারা ডিফেন্স সাজাতে শুরু করলেন তখন আপনারা বললেন বাম জমানার চিরকুট। আপনি এ পর্যন্তও বলেছেন শ্বেতপত্র প্রকাশ করব, খতিয়ে দেখছি। রেড রোডের প্রথম দফা থেকে যে ধর্ণা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ডিপার্টমেন্টাল এনকোয়ারি দরকার হলে করাবো। দল প্রশাসন কোনো স্টেপ নেয়নি, এখনও গবেষণা বা অন্বেষণ চলছে। কী জবাব দেবেন? এর জবাব হচ্ছে যে মুখ্যমন্ত্রী এরকম কথা অনেকবারই বলেছেন, কিন্তু ফাইনালি মুখ্যমন্ত্রী এটা করতে দেননি। কারণ আমার অন্য যে বিজেপি, আমি আবার বলছি যে ঘৃণা এবং বিদ্বেষ এবং যে প্রতিহিংসার রাজনীতি জঠরে বিজেপির রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়ে আছে। আমার ধারণা তৃণমূলের রাজনীতির মূল কথা হচ্ছে যে ফাইনালি ওই যেটা খুব সুন্দর কথা বলেছিলেন রাহুল গান্ধী যে নফরত কা বাজার মে মোহব্বত কা দোকান খুল দিয়া। তো সেই আমারও মনে হয় যে এই ভালোবাসার জায়গাটা তৃণমূলের ক্ষেত্রে খুব বেশি। কিন্তু আমি এখনও বলছি যে ওটা এটা 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 এটার সংখ্যাটা এত বেশি, এটা শ্বেতপত্র 26-এর আগেই প্রকাশ হবে, সময় লাগছে। মানে ডেটটা এক্সটেন্ডেড হলো? ডেটটা কোনো তারিখকে দিয়েছিল বা মানে আমি কি কোনো তারিখ দিয়েছিলাম বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো তারিখ দেওয়া হবে? একটা ইলেকশনের আগে আপনি বলতে পারেন এটা কি ওই তারিখ পে তারিখ, এটা কি সেটা হচ্ছে কি না? আমি বলবো না, এটা হচ্ছে না। কিন্তু এই মোহব্বত, এটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়? না 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 না, এটা সেই জন্যই তো বললাম যে এটা আমি প্রায় রেডি করে ফেলেছি। ফাইনালি এটা আমার পার্টির উচ্চমহল সিদ্ধান্ত নেবে যে এটা প্রকাশ করা হবে কি হবে না। সব বিষয়ে শিক্ষামন্ত্রী হিসেবে যখন সিদ্ধান্ত নেন, আদৌ সব সিদ্ধান্ত নিতে পারেন নাকি অন্য কোনো জায়গা থেকে সিদ্ধান্ত হয়ে আসে বা সেখান থেকে অনুমতি নিতে হয়? না, প্রথম কথা আপনি যে ইঙ্গিতটা করতে চাইছেন, প্রথম কথা হচ্ছে শিক্ষামন্ত্রক একটা ক্যাবিনেটের অধীন, মাথায় আছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, সিদ্ধান্ত পলিসি যেগুলো ম্যাটার আমরা নিই। দ্বিতীয়ত হচ্ছে যে তাই বলে কি মুখ্যমন্ত্রী সব জায়গায় খবরদারি করেন? উত্তর হচ্ছে না। কিন্তু আমাদের যেগুলো মনে হয় যে খুব জরুরি বা খুব দরকারি, মুখ্যমন্ত্রী একটা মানে ওটা কন্ট্রিবিউশন বা পার্টিসিপেশন থাকা উচিত, সেটা আমি আমরা মতামত নিই এবং সেটাই সমীচীন বলে মনে করি। কোথাও যদি মতদ্বৈধ হয় সেটা নিশ্চয়ই আমি আপনার সামনে প্রকাশ করব না। সৈকত বসু, শেষ প্রশ্ন এই পর্বে। আমি তন্ময়ের কথার সূত্র ধরেই আপনাকে জিজ্ঞাসা করছি যে আমরা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আর একটা দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা হচ্ছে কলেজে ছাত্র ভর্তি কেন্দ্রিক দুর্নীতি, যেটা খুব বড় আকার নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এবং আমরাও সাংবাদিকতা করতে গিয়ে যে সমস্ত খবর পাই, এটা একটা বড় ধরনের ব্যাধি। আপনি প্রথম দফায় শিক্ষামন্ত্রী থাকার সময় চেষ্টা করেছিলেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি হবে। তাতে অনেকেই মনে করেছিলেন যে যদি সেই ব্যবস্থাটাকে চালু করা যেত তাহলে এই ছাত্র ভর্তিকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেটা হয়তো অনেকাংশে রোখা সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত আপনি দলকে কনভিন্স করাতে পারলেন না।
এই যেটা হলো যে দলের বা আপনার মুখ্যমন্ত্রীর অনুমতি পেতে ব্যর্থতা কোথাও কি আপনাকে হতাশ করে যে তাহলে অন্তত একটা বড় দুর্নীতির জায়গা আপনি ঠেকাতে পারতেন? হতাশ করে না, এই কারণে হতাশ করে না যে সেটা হচ্ছে যে এটা মানে অনলাইন নিয়ে কি ঠিক হয়েছিল এটা আমি আপনাকে বলবো না, কিন্তু আমি যখন ফিরে আসি তখন অনলাইনের 21 সালে কোভিড হয়, মানে কোভিডের রেস্টটা তখন আছে, মানে মে মাসে আমরা সরকার গঠন করি, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। তখন আমরা এই সেন্ট্রাল অনলাইন আমি প্রথমেই এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, মুখ্যমন্ত্রী আমার অনুমতি দেন। 21 সালে এটা আমরা করতে পারি না, 22 সালে আমরা আটকে যাই অন্য একটা কারণে, সেটা আমি আপনাকে বলতে পারবো না। 23 সালে প্রায় হয়ে গেছিলো, কিন্তু একটা শেষ মুহূর্তে গিয়ে একটা টেকনিক্যাল সমস্যা হয়, গ্লিচ হয়, যেটা পারিনি। কিন্তু আমি বলছি বেটার লেট দ্যান নেভার। আমার ধারণা 24 সালে আপনার 2014 সালে করার পরিকল্পনা ছিল, সেটা ঠেলতে ঠেলতে 10 বছর পেরিয়ে গেছে। আশা করছেন এবছর হবে, কিন্তু 10 বছরের যে দুর্নীতি এদেশের আমাদের এই রাজ্যের পড়ুয়াদের বহন করতে হলো, তাদের কি কৈফিয়ত দেবেন? রাস্তায় নামতে হয়েছিল, কলেজে ছুটে যেতে হয়েছিল, না কখনো হয়নি যেটা আগে। অনলাইন ভর্তি আপনারা তো এটা বলছেন না কেন যে এটা গুজরাটে নেই, এটা উত্তরপ্রদেশে নেই? আমরা কোনো তুলনামূলক বিচার করছি না, আমরা এই রাজ্যকে করব না কেন? আপনি নিশ্চয়ই তুলনা করেন। ধরুন আমি ধরে নিচ্ছি গুজরাটে খুব অন্যায় হচ্ছে, হওয়া উচিত ছিল অনলাইন, হচ্ছে না, খুব অন্যায় হচ্ছে। গুজরাট অধম বলে আমরা উত্তম হব না কেন? দেখুন, অনলাইন এটা 2000 সম্ভবত 6 কি 5 লিঙ্গ কমিশনের সুপারিশ ছিল। বামফ্রন্ট সরকার 6 বছর সুযোগ পেয়েছিল, বামফ্রন্ট সরকার করেনি। 12 সালে কথাটা আমাদের দপ্তর থেকে কথাটা ওঠে, লিঙ্গ কমিশনের বেশ কিছু সুপারিশ আমরা লাগু করতে যাই, মুখ্যমন্ত্রী তাদের অনুমোদনও দেন, তারপর সেটা কোনোভাবে হয় না। এবং এটা যে হয় না, তো আমি আবার বলছি বেটার লেট দ্যান নেভার। আমি গত শনিবার আমরা 12 বছর পর আমাদের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন হয়েছে। 12 বছর হয়নি, কিন্তু তাতে কি আমাদের 16 যেতে আটকেছে, 21 যেতে আটকেছে, 24 আমরা যে এই অনলাইন হোক বা না হোক আমাদের ওয়েবকুপার সভা হোক। আপনি সবটাই আপনাদের রাজনৈতিক প্রাপ্তি অপ্রাপ্তির নিরিখে বিচার করবেন? এত ছাত্রছাত্রীদের করবো না, তাদের দুর্নীতি এবং তাদের প্রাপ্তি অপ্রাপ্তির বিচার হবে না? বলবো, রাজনৈতিক প্রাপ্তি অপ্রাপ্তি একটা প্যারামিটার, সেই প্যারামিটারটাকে আপনি সরিয়ে রাখতে পারেন না সংসদীয় গণতন্ত্রে। অর্থাৎ আমি যে ভোটে জিতছি সেটাকে আপনি যদি বলেন যে ওটাই কি সব, আমি বলবো না, সব নয়। আমি বলবো খানিকটা তো বটে, কারণ ওটা তো জনমতের রিফ্লেকশন। ডাক্তারদা, এখানে আর একটা একটু ইন্টারভিউ করবো রুমেলার অনুমোদন নিয়ে। 2017 রাজ্যব্যাপী কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। 19-এর রবীন্দ্রভারতী যাদবপুর প্রেসিডেন্সি। আপনি বারবারই বলেন বড় কোনো ভোট হলে এই ভোট পেরিয়ে যাওয়ার পর, এই যেমন পঞ্চায়েতের সময় বলেছিলেন, এবার ছাত্র সংসদের নির্বাচন, কোথায় আপনাদের বাধাটা? প্রত্যেকবার যেটা পুলিশ রিপোর্ট যেটা আসছে, এটা আমি আপনাকে বলছি, আমি একটা কলেজে ইলেকশন করতে যাব, আর যদি কলেজ ওই জায়গাটা রক্তাক্ত হয়, তখন সঙ্গে সঙ্গে আমাকে চেপে ধরা হবে, বিরোধীরা আমাদের চেপে ধরবেন যে প্রশাসন কি তা কোনো দায় পালন করছে না, এই এত ছাত্র সংঘর্ষ, এত রক্তাক্ত, এত মারামারি, এত খুনোখুনি, মানে একটা ভয় কাজ করছে আপনার, এক ধরনের অ্যাপ্রিহেনশন কাজ করছে। কিন্তু আমার নিজের ধারণা যে আমি যে ফাইনালি যে প্ল্যানটা করেছি, অর্থাৎ ধরা যাক যে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজ আছে, যে কটা কলেজ আছে, সেগুলো যদি দুভাগে আমরা ভাগ করে ইলেকশন করতে পারি, মানে কয়েক দফায় যদি করতে পারি, তাহলে আমরা ধারণা পিসফুল করতে পারবো। এবং ফাইনালি আমরা আশা করছি যে নির্বাচন খুব অচিরেই কলেজে হবে। এই পর্বের প্রশ্নোত্তর এখানেই শেষ, কিন্তু এখনো রাউন্ড একটা বাকি রয়েছে। এই পর্বে আমরা আরও কিছু প্রশ্ন সাজিয়ে রেখেছি ব্রাত্য বসুর জন্য, দেখা যাক হ্যাঁ বা নাতে কি উত্তর আসে। পিসিআরকে বলবো প্রথম প্রশ্ন প্লে করতে। দুর্নীতির ক্যান্সারে ক্রমশ পরমায়ু কমছে তৃণমূলের? A big no. Second question, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট না দিলেই তৃণমূল ভালো করতো? নো। থার্ড কোয়েশ্চেন, তাপস রায়ের দলত্যাগে তৃণমূলের ক্ষতি হবে? হ্যাঁ, ইয়েস। পরবর্তী প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এলে ব্রাত্য বসু গেরুয়া শিবিরে যোগ দেবেন? নো। লাস্ট কোয়েশ্চেন, ব্রাত্য বসু নেতা হিসেবে যতটা বড়, অভিনেতা হিসেবে ততটা নন?
ইয়েস, বেশ, আমাদের ব্রাত্য বসু অ্যান্ড 5 এডিটার্স এখানেই শেষ করতে হচ্ছে। ব্রাত্যদা, আপনাকে আমাদের স্টুডিওয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের 5জন এডিটরকে অসংখ্য ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি, কিন্তু লোকসভা নির্বাচনের আগে ঠিক অ্যান্ড 5 এডিটার্স এরকম অনেকেই থাকবেন যারা চোখা প্রশ্নবাণে বিদ্ধ হবেন আমাদের 5জন এডিটারের সঙ্গে। থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।